দ্রুত নিরপেক্ষ নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছেন তারেক রহমান। টাঙ্গাইলে চলন্ত বাসে 2 নারীকে শ্লীলতাহানির ঘটনায় 3 জন গ্রেফতার, মুন্সিগঞ্জে গার্মেন্টস কর্মীকে ধর্ষণ। রমজানে বিশ্বব্যাপী নিত্যপণ্যের দাম কমলেও বাড়ছে বাংলাদেশে অতি মুনাফার লোভ, বলছে বিশ্লেষকরা। উদ্বোধনের 3 বছরও চালু হয়নি 16 কোটি টাকার বরগুনা পৌর বর্জ্য পরিশোধনাগার, ব্যয় নিয়ে প্রশ্ন সচেতন মহলের। আসসালামু আলাইকুম, মহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ নির্বাচন আয়োজন করা। যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপির রাষ্ট্র সংস্কারের রূপরেখা দিয়েছে উল্লেখ করে তিনি বলেছেন, ক্ষমতায় গেলে 31 দফার প্রতিশ্রুতির বাস্তবায়ন করা হবে। যশোর জেলা বিএনপির কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব বলেন তারেক রহমান। সাইফুল ইসলাম সজলকে সাথে নিয়ে হাসান মাহমুদের রিপোর্ট। যশ, খ্যাতি আর ইতিহাস ঐতিহ্যের ধারক কপোতাক্ষ নদ তীরবর্তী যশোর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের এমন আয়োজন দীর্ঘ 16 বছর পর। শহরের জাতীয় ঈদগাহ ময়দানে উদ্বোধনী অনুষ্ঠান শেষে সম্মেলনের সামিয়ানার তলে সমবেত জেলার 8 উপজেলা ও 8টি পৌরসভা কমিটির 1616 সদস্যের উদ্দেশ্যে লন্ডন থেকে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, উৎখাত হওয়া স্বৈরাচার দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে। বিএনপি চায় পুনর্গঠন। অনেকের অনেক সুন্দর সুন্দর কথা আমরা দেখতে পাচ্ছি পত্রিকার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, কিন্তু সেদিন এইসব ব্যক্তির কাছ থেকে আমরা কোনো সংস্কারের কোনো কথা শুনতে পারিনি। কিন্তু সেদিন একমাত্র আপনাদের দল, আপনাদের এই প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেই স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে দেশ পুনর্গঠনের কথা বলেছে। কিভাবে আমরা রাষ্ট্রকে মেরামত করতে চাই, রাষ্ট্র কাঠামোকে মেরামত করতে চাই, কিভাবে ভেঙে পড়া প্রতিটি প্রতিষ্ঠানকে আবার মেরামত করতে চাই। স্বৈরশাসন আমলে বিএনপির 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে উল্লেখ করে তারেক রহমান আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকার দ্রুতই নির্বাচনের আয়োজন করবে। অন্তর্বর্তীকালীন যে সরকার, এই সরকার যার প্রধান কাজ হচ্ছে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন উপস্থাপন করা বা উপহার দেওয়া দেশকে, আমরা প্রত্যাশা করি সেই কাজটি মনোযোগ সহকারে যত দ্রুত সম্ভব এই অন্তর্বর্তীকালীন সরকার সেটি করবেন এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে সবচাইতে মূল্যবান কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা। জনরায়ে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প সহ সব খাতে সমৃদ্ধির জন্য কাজ করবে জানালেন তারেক রহমান। অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। পরে ভোটের মাধ্যমে জেলা কমিটি নির্বাচন করেন কাউন্সিলররা। দলের নীতিবিরুদ্ধ কাজ করলে নেতা এবং কর্মীর বিরুদ্ধে বিএনপি ব্যবস্থা নেয়, আর এটি নিয়ে অনেকেই ষড়যন্ত্র করার চেষ্টা করছেন উল্লেখ করে তারেক রহমান বললেন, এমন জেলা সম্মেলনের মধ্য দিয়ে দলের ভেতরে নেতৃত্ব গঠন এবং পাশাপাশি গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাকবে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, যশোর। টাঙ্গাইলের মির্জাপুরে চলন্ত বাসে ডাকাতি এবং 2 নারীকে শ্লীলতাহানির মামলায় আন্তঃজেলা ডাকাত দলের 3 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার সন্ধ্যায় সাভার উপজেলার টানকেন্টা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। সকালে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেন টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় তিনি বলেন, শুক্রবার মধ্যরাতে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন ওমর আলী নামে এক যাত্রী। মামলা দায়েরের পরপরই পুলিশের একাধিক টিম
আসামিদের ধরতে অভিযান শুরু করে। এতে শহীদুল ইসলাম মুহিত, মোহাম্মদ সবুজ ও মোহাম্মদ শরীফুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে। এদিকে দায়িত্বে অবহেলার দায়ে নাটোরের বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। এদিকে মুন্সিগঞ্জে সিরাজউদ্দিন খানের গার্মেন্টস কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান আসামি নূর ইসলাম নূরকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ওই কিশোরী বাদী হয়ে 5 জনের নাম উল্লেখ করে সিরাজউদ্দিন খান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে পুলিশ জানায়। আসছে সংযম ও আত্মশুদ্ধির মাস পবিত্র মাহে রমজান। রমজানে পর্যাপ্ত আমদানি ও সরবরাহ থাকার পরও লাগামহীনভাবে বেড়ে যায় দেশে নিত্যপণ্যের দাম। তাই আমদানি ব্যয় কমিয়ে পণ্যমূল্য উন্মুক্ত রাখার তাগিদ ব্যবসায়ী নেতাদের। আর বাজার বিশ্লেষকরা বলছেন, ব্যবসায়ীদের অতি মুনাফার প্রবণতা ও সরকারের কাছে বাজার ব্যবস্থাপনার তথ্যগত ঘাটতি দাম বেড়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ। আরাফাত ইসলামের বিশেষ রিপোর্ট। মুসলমানদের জন্য ধর্মীয় দিক বিবেচনায় রমজান খুবই তাৎপর্যপূর্ণ একটি মাস। ত্যাগ ও আত্মশুদ্ধির এই মাসে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শতাধিক পণ্যে মূল্য ছাড়ের প্রতিযোগিতায় নামেন ব্যবসায়ীরা। এমনকি ইউরোপ ও আমেরিকার অমুসলিম দেশগুলোতেও রমজানে নিত্যপণ্যের দাম কমার প্রবণতা দেখা যায়। তবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও বাংলাদেশে ঠিক তার উল্টো ঘটনা ঘটে। বিগত কয়েক বছরের বাস্তব চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, অতি মুনাফার আশায় রমজান শুরুর আগে থেকেই সিন্ডিকেট করে পণ্যের সরবরাহ কমিয়ে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে অসাধু ব্যবসায়ীরা। পরবর্তীতে এর ফায়দা নিয়ে পণ্যের দাম বাড়িয়ে বাজারকে অস্থিতিশীল করে তোলা হয়। রমজানের যে একটা আসলে শিক্ষা, এখান থেকে আসলে ব্যবসায়িক থেকে শুরু করে কেউ আসলে এই শিক্ষাটা আমরা গ্রহণ করতে পারি না। এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্য। আমাদের একটা দাবি যে একটু আমাদের জন্য চিন্তা করে দামটা একটু কমানো উচিত। নিয়ন্ত্রণ না থাকলে কারণ রোজা থাকবো কি দিয়া, রাতে যে ভাত খাবে ওই ভাতের টাকা উনা হবে না, ইফতার কি খাবে কি দিয়া। রমজানে দাম বাড়ার জন্য আমদানি ব্যয় ও সরবরাহ ঘাটতির কথা বলেন এই ব্যবসায়ী নেতা। এই জন্য বাজার উন্মুক্ত করার তাগিদ দেন তিনি। প্রাইস আমি সবসময় মনে করি উন্মুক্ত রাখা উচিত, বরঞ্চ আমাদের নজর দেওয়া উচিত যে এই যে সাপ্লাই সংকটগুলো তৈরি হয়, এটার কিন্তু অনেকগুলো লজিস্টিক্যাল কারণ আছে, যে আপনার ক্যাপাসিটির ইস্যু আছে। এই সিস্টেমগুলো যে ইনএফিসিয়েন্সি এবং ক্যাপাসিটি, এই দিকটাতে আমি মনে করি মনোযোগ দেওয়া দরকার। বিশ্লেষকরা মনে করেন, বাজার ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকারের কাছে পর্যাপ্ত তথ্য উপাত্ত নেই। পাশাপাশি ভোক্তা সচেতনতার কথাও উল্লেখ করেন তারা। আমদানিকারকরা আমদানি করে মজুত করে রাখছেন কিনা, বা ডিলার বা ডিস্ট্রিবিউটর পর্যায়ে এগুলো মজুত, কে কতটুকু মজুত করছেন এবং কে কোন মূল্যে সেগুলো রিটেল লেভেলে বা হোলসেল লেভেলে এগুলো সাপ্লাই দিচ্ছেন, এই তথ্য উপাত্তগুলো আসলে উন্মুক্ত করা দরকার। কারণ এটার মাধ্যমে মুনাফাটা বেশি হয় এবং বাজারে সরবরাহ সংকট তৈরি হয়। দুর্ভাগ্যবশত আমাদের সরকারের কাছে এমন উপযুক্ত কোনো ইনস্ট্রুমেন্ট নেই যেটি দিয়ে সরকার তাদেরকে ধরেন। অন্যদিকে রমজানের শিক্ষাকে বাস্তব জীবনে প্রয়োগের তাগিদ ইসলামী চিন্তাবিদদের। পণ্যের দাম বাড়িয়ে দিয়ে একজন মানুষকে ঠিক মতন তিনি যেন ইফতার করতে না পারেন, আমরা সেই ব্যবস্থাটা করছি। তিনি যেন সেহরি খেতে না পারেন, আমরা সেই ব্যবস্থা করছি। আমরা মানুষদেরকে কষ্ট দিচ্ছি, কিন্তু আমি নিজে রোজাদার দাবি করছি। এই রোজা, এই সিয়াম নিয়ে কিয়ামতের ময়দানে আমরা কিভাবে দাঁড়াবো আমি ঠিক জানি না। অর্থনীতির ভাষায় চাহিদার তুলনায় যোগান কমে গেলে পণ্যের দাম তখন বেড়ে যায়। রমজানকে কেন্দ্র করে ইতোমধ্যেই বিপুল পরিমাণ পণ্য আমদানি করা হয়েছে এবং রমজানে বাজার স্থিতিশীল রাখতে সরকারের পক্ষ থেকেও নানা পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। এবারের রমজানে ভোক্তারা স্বস্তি পাবেন নাকি বিগত বছরগুলোর মতোই বাড়তি দামে তাদের পণ্য ক্রয় করতে হবে, সেটি এখন দেখার বিষয়। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। উদ্বোধনের পর 3 বছর পার হলেও এখনও চালু করা যায়নি 16 কোটি টাকা ব্যয়ে নির্মিত বরগুনার পৌর বর্জ্য পরিশোধনাগার। নির্মাণ পরিকল্পনাও ছিল ত্রুটিপূর্ণ। রাষ্ট্রীয় অর্থের এমন অপরিকল্পিত ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহল। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুতই পরিশোধনাগারটি চালুর আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ। বরগুনা থেকে সোহেল হাফিজের রিপোর্ট। বরগুনা পৌর শহরে বর্জ্যের স্তূপ। দীর্ঘ 20 বছরেরও বেশি সময় ধরে শহরের ঘনবসতিপূর্ণ সোনাখালী এলাকায় এভাবেই ফেলা হচ্ছে বর্জ্য। এদিকে শহরের বর্জ্য সমস্যা নিরসনে সরকারের 16 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে এই পরিশোধনাগারটি। 3 বছর আগে উদ্বোধন করা হলেও নির্মাণ পরিকল্পনার ত্রুটির কারণে এখনও তা চালু করা সম্ভব হয়নি।
ফলে বর্জ্য সমস্যার মহাসংকটে পড়ে চরম বিপাকে এখন স্থানীয়রা। জমি চাষাবাদ আশেপাশে যারা করে হাত পাও নাই, সিরিঞ্জের সুইচ, তারপর প্লাস্টিকের এই যে কাঁচের বোতলগুলো সব জায়গায় ফেলায়। বর্ষার সিজনে এই জায়গাটা খালের পানি নামে, এই পানিতে দূষিত কারণে এই এলাকার মানুষ সব খালের পানি ব্যবহার করে। অপরিকল্পিতভাবে রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহল। আমরা চাই যে এটার কোনো ব্যবস্থা হোক, সরকার এটার কোনো ব্যবস্থা করুক, যাতে করে আমাদের পরবর্তী প্রজন্ম এই বায়ু দূষণের কারণে রোগ ব্যাধিতে না ছড়ায়, অসুস্থ না হয়ে পড়ে। এখান থেকে সকালে স্কুলে যাই, তখন এখান থেকে দুর্গন্ধ আসে, তার কারণে আমরা অসুস্থ হয়ে পড়ি। উপকূলীয় শহরের পরিবেশগত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় বাংলাদেশ সরকার ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে এ বর্জ্য পরিশোধনাগারটি নির্মাণ করা হয়। বরগুনা পৌরসভার 2টি বর্জ্য শোধনাগার রয়েছে। তো আমরা একটি এনজিওর সাথে ইতিমধ্যে চুক্তি সম্পন্ন করেছি। চুক্তির শর্ত অনুযায়ী আমরা আমাদের খুব দ্রুতই বরগুনা জেলার সকল সামাজিক রাজনৈতিক সংগঠন, সুশীল সমাজের সকল মানুষদেরকে নিয়ে আমরা খুব দ্রুত এই বর্জ্য শোধনাগারটি উদ্বোধন করতে যাচ্ছি। দ্রুততম সময়ের মধ্যে এই বর্জ্য পরিশোধনাগারটি সচল হবে, সমাধান হবে বর্জ্য সমস্যার, এমনটাই দাবি স্থানীয় এলাকাবাসীর। সোহেল হাফিজ, এনটিভি নিউজ, বরগুনা। বাজারে আলুর দাম কম থাকায় বিপাকে পড়েছেন মুন্সিগঞ্জের চাষিরা। মুনাফা লাভের আশা বাদ দিয়ে মূলধন ঘরে তোলা নিয়ে শঙ্কায় তারা। আলু চাষিরা জানান, চলতি মৌসুমে জেলায় 35,000 হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার থেকেও 500 হেক্টর বেশি। তবে আলুর বাজার দর নিয়ে দুশ্চিন্তায় তারা। কৃষকরা বলছেন, দ্বিগুণ দামে আলুর বীজ ক্রয়, সার, কীটনাশক সহ অন্যান্য উপকরণের দাম বাড়ায় মন প্রতি কৃষকের খরচ পড়ছে 8 থেকে 850 টাকা। কিন্তু পাইকারি বাজারে আলুর দাম মাত্র 6 থেকে 650 টাকা। আলুর ন্যায্য দাম নিশ্চিত করতে সরকারিভাবে ক্রয় করে সংরক্ষণের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানোর কথা জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আলুর দাম বেশি ছিল, ফাঁসের দাম বেশি, বদলির দাম বেশি। এখন যদি মনে করেন 600 টাকা মন আলু থাকে, তাহলে আমরা তো চালান পাবো না, আমরা নিঃস্ব। 15 টাকা কেজি আলু, তো হে আমগো অনেক আলু বিকাইলো 10 টাকা 12 টাকা কইরা, তো আমগো লাভ কই ভাই? যদি সরকারিভাবে আলু ক্রয় করে আসলে আমরা সংরক্ষণ করতে পারি, তাহলে হয়তো বাজার মূল্যের উপরে একটা ভালো প্রভাব পড়বে এবং আমার কৃষকরা আসলে ন্যায্য দামে প্রাপ্তিতে মানে ভালো একটা ভূমিকা রাখবে। সামাজিক দায়বদ্ধতা থেকে মাঠ পর্যায়ে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এর অংশ হিসেবে আগামীতেও তারা তরুণ প্রজন্মের পাশে থাকবেন বলে জানিয়েছেন 24 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। সকালে চট্টগ্রামে আয়োজিত রাইজ অ্যান্ড রান শীর্ষক দৌড় প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন। চট্টগ্রাম সেনানিবাস থেকে শুরু হওয়া 10 কিলোমিটারের দৌড় প্রতিযোগিতায় 14 থেকে 50 বছর পর্যন্ত মোট 1300 দৌড়বিদ অংশ নেন। 2 ঘন্টার সময়ের মধ্যে ম্যারাথন সম্পন্ন করা 25 জন নারী ও পুরুষ বিজয়ী হন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জানানো হয়, সেনা প্রধানের নির্দেশে তরুণদের শারীরিক ও মানসিক উৎকর্ষতার মাধ্যমে দেশপ্রেমে উজ্জীবিত করতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। একই সাথে বর্তমানের মতো আগামীতেও তরুণদের পাশে থাকবে বলে জানান এই সেনা কর্মকর্তা। অন্তর্বর্তীকালীন সরকার বৈদেশিক মুদ্রা রিজার্ভ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন নেদারল্যান্ডসের ডেপুটি অ্যাম্বাসেডর থিজস ওয়াউডস্ট্রা। দুপুরে চট্টগ্রাম ভাটিয়ারিতে বিএমএ কন্টেনার ডিপো পরিদর্শনে এসে তিনি বলেন, বর্তমান সরকার 19 বিলিয়নের মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ বজায় রেখেছে, যা বাংলাদেশের প্রেক্ষাপটে আগের অবস্থার চেয়ে অনেক ভালো। ইতিমধ্যে তৈরি পোশাক খাত সহ দেশের রপ্তানি খাত ঘুরে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন নেদারল্যান্ডসের ডেপুটি অ্যাম্বাসেডর। গণতন্ত্র রক্ষার জন্য বিএনপি আরও ত্যাগ করতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক। সকালে ফরিদপুর সদরপুর উপজেলার বাবুরচর উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জহিরুল হক বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সহ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হলে অতি দ্রুত অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এর আগে সকালে তিনি চর ভদ্রাসন উপজেলা বিএনপির কার্যালয় উদ্বোধন করেন।
ডিসিদের মত 2018 সালের বিনা ভোটের নির্বাচনে যেসব পুলিশ সুপার দায়িত্ব পালন করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। নাটোরের বাগাতিপাড়া উপজেলার মডেল মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। যে সমস্ত পুলিশ সুপার 18 সনে এই নির্বাচনের সময় দায়িত্ব পালন করেছেন তাদের বিরুদ্ধেও ওএসডি করা অথবা তাদেরকে অবসরে দেওয়ার প্রক্রিয়া এটা চলমান। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন গ্র্যাজুয়ালি ইমপ্রুভড এবং আমরা সুশাসন নিশ্চিত করার জন্য সংস্কারেও হাত দিয়েছি। সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা যুবলীগ নেতা মিজানুর রহমান মিজানকে গ্রেফতারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ এড়াতে 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার রাত 12টা থেকে অনির্দিষ্ট সময়ের জন্য 144 ধারা জারি করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়। পুলিশ জানায় শুক্রবার সন্ধ্যায় বিশেষ অভিযানে উপজেলার বংশীকুণ্ডা ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি মিজানুর রহমান মিজানকে গ্রেফতার করা হয়। মধ্যনগর বিএনপির নেতা শহীদ মিয়া গ্রেফতারকৃত যুবলীগ নেতা তার বিএনপিপন্থী লোক বলে দাবি করেন। অপরদিকে উপজেলার অন্য গ্রুপের বিএনপি নেতা আব্দুল কাইয়ুম মজলুব মিজানকে যুবলীগ নেতা বলেন। এ নিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে সংঘর্ষ এড়াতে 144 ধারা জারি করে উপজেলা প্রশাসন। প্রশাসনের আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার করেছে সাভারের একটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা। বেলা 11:30টায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা মানিকগঞ্জ সড়ক অবরোধ করে হেমায়েতপুর ঋষিপাড়া এলাকার বসুন্ধরা গার্মেন্টসের শ্রমিকরা, এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকরা জানান এর আগেও বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা কারখানার অভ্যন্তরে আন্দোলন করে তবে গার্মেন্টস কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করেনি। পরে শ্রমিকরা বিক্ষোভ মিছিল করলে সেনাবাহিনীর আশ্বাসে সড়ক থেকে অবরোধ তুলে নেয়। নানা আয়োজনে নারায়ণগঞ্জে বৃহত্তর খুলনা সমিতির মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর খুলনা সমিতির উদ্যোগে সকাল থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চনে একটি রিসোর্টে অনুষ্ঠিত হয় খেলাধুলা, মধ্যাহ্নভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান, শুভেচ্ছা বিনিময়, র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন মন্ত্রণালয়ের সচিব শেখ আবু তাহের। মুন্সিগঞ্জে শ্রীনগরে ঐতিহ্যবাহী আদর্শ ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ আজিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কলেজ গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ সেলিম খান। অনুষ্ঠানে শিক্ষার্থীদের কুচকাওয়াজ এবং ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করেন প্রধান অতিথি। ক্রীড়া প্রতিযোগিতায় 10টিরও বেশি খেলাধুলা এবং অন্যান্য বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আর এর সাথে শেষ করছি দেশের খবর, তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে যাব আরও একবার। দ্রুত নিরপেক্ষ নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি তারেক রহমানের। টাঙ্গাইলে চলন্ত বাসে 2 নারীকে শ্লীলতাহানির ঘটনায় 3 জন গ্রেফতার, মুন্সিগঞ্জে গার্মেন্টস কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণ। রমজানে বিশ্বব্যাপী নিত্যপণ্যের দাম কমলেও বাড়ছে বাংলাদেশে অতি মুনাফার লোভ, বলছে বিশ্লেষকরা। উদ্বোধনের 3 বছরও চালু হয়নি 16 কোটি টাকার বরগুনার পৌর বর্জ্য পরিশোধনাগার, ব্যয় নিয়ে প্রশ্ন সচেতন মহলের। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbb.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।